শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী জাহান ফিরোজের একক চিত্রকলা প্রদর্শনী কালারস ইন কুইল্ট। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। আলিয়াস প্রাসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে স্থপতি ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন চিত্র প্রদর্শনী জানালা। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ইরানি চিত্রশিল্পী সারা হোজ্জাতির একক চিত্রকলা প্রদর্শনী মাই ড্রিম ওয়ার্ল্ড। বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংক্টে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরেনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। মানুষের মন সবসময় চায় আনন্দ আর দেহ চায় আরামায়েশ, কিন্তু যারা সবসময় একটা চাপের মধ্যে থাকে, যাদের জীবনে কোনো বিনোদন নেই, তারা যে কোনো সময় বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে, তারা বিদ্রোহ করে উঠতে পারে। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। রাত 9:40 থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। রাব্বি সাহেব কে মলি? রাব্বি আমার হাজবেন্ড, তোমার সম্পর্কে ভাইয়া। তুমি বলবা রাব্বি ভাইয়া এসেছে, তুমি বলতেছো রাব্বি সাহেব এসেছে, মানে কি? যাও রাব্বিকে রুমে নিয়ে আসো, আর তুমি আসবে, তোমার সাথে জরুরি কথা আছে। রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? ভালো আছি, হ্যাঁ। গান নিয়ে নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কাটছে। সেই সাথে নজরুল সঙ্গীতের উপর আপনি প্রথমবারের মতো অ্যালবাম করেছেন। কেমন লাগছে অনুভূতিটা? মা নিজে একজন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী। মার উদ্দেশ্যেই করা, ট্রিবিউট টু ফিরোজা বেগম হিসেবে। এবং নজরুল সঙ্গীত করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, সময়তে হয়ে ওঠে না। এখন করতে পেরে বা শেষ করতে পেরে ভালো লাগছে। একটা খুব বড় ধরনের ভালো লাগার একটা জায়গা। নজরুল সঙ্গীত এমনি বিষয় হিসাবে খুব ভালো লাগে, গানের একটা ধারা হিসাবে খুবই পছন্দনীয় একটা জায়গা আমার জন্য, এবং এটা করার ইচ্ছা অনেক দিন ধরে ছিল। তো আপনারা জানেন যে মা ফিরোজা বেগম ইন্তেকাল করেন 2 বছর আগে। তো ওনার স্মরণে
অ্যালবামটা করলাম, বের করলাম, যার টাইটেল হচ্ছে মনে পড়ে আজ। তো এখানে গান সম্ভবত 8টা রয়েছে। তার মধ্যে আমি যেভাবে বাছাই করেছি তাতে সব গানগুলি আব্বা কমল দাশগুপ্তের সুরের এবং মার খুব পছন্দের গান এবং মার রেকর্ডকৃত গানগুলি। সুতরাং এটা একটা চমৎকার কম্বিনেশন হয়েছে। আমি মনে করি যে এটা খুব দুর্লভ একটা ব্যাপার যে কাজী নজরুল ইসলামের লেখা, বাবার সুর, মার রেকর্ডকৃত গান তাদের সন্তান হিসাবে আমি করতে পারলাম, করেছি। এটা অত্যন্ত আমার জন্য যেরকম আনন্দের বিষয়, আমার মনে হয় শ্রোতাদের জন্যেও একটা অসাধারণ একটা আইটেম। এই জন্য যে এই যে চেইনটা এইটা তো পাওয়া যাবে না। এই যে ধারাবাহিকতাটা আপনি বজায় রাখলেন এবং সেটা সন্তান হিসেবে আপনার কাছে একটা, আমার কাছে মনে হচ্ছে যে একটা বিরাট বড় প্রাপ্তির জায়গা। এবং তারা হয়তো এখন বেঁচে নেই, ওপার থেকে যদি তারা দেখে থাকেন তারাও নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছেন, অনেক বেশি দোয়া করেছেন আপনাকে যে আপনি তাদের ইচ্ছাটাকে পূরণ আশা করেছেন। করি তাই। ইতিপূর্বে একটু বলে রাখি, ইতিপূর্বে বাবা কমল দাশগুপ্তের স্মরণে কতদিন দেখিনি তোমায় নামে একটা অ্যালবাম করেছিলাম। সেটা করেছিলাম পুরনো আধুনিক গানের, আব্বার সুরের আধুনিক গানের 40 দশকের গানগুলি নিয়ে। তো ওই সময় তো মা জীবিত ছিলেন, ওটা যখন রিলিজ হয় উনি ছিলেন এবং চমৎকার একটা বক্তব্য এসেছিল, একটা ছোট কথা উনি বলেছিলেন যে আমার আত্মার প্রতিধ্বনি, অ্যালবামটা রিলিজের সময়। আশা করি ওনারা উপলব্ধি করবেন। আমরা সবাই আশা করছি সেটা। এই যে একটা ধারাবাহিকতা, যে বাবা মা এত প্রখ্যাত মানুষ আমাদের দেশের, কমল দাশগুপ্তের সুর করা গান যার কোনো তুলনা হয় না, এবং আমাদের দেশের নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী ফিরোজা বেগম, তার সন্তান আপনি, এবং আপনিও সেই ধারাবাহিকতায় একেবারে সুযোগ্য সন্তান। এই যে একটা কম্বিনেশন, কেমন লাগে যখন ভাবেন বিষয়টা? দায়িত্ববোধের জায়গাটা বড় এটার সাথে সাথে, কারণ মানুষের চাওয়া পাওয়ার জায়গাটা ঠিক ততখানি উপর দিকে। যখন আমার দিক তাকায় বা আমার থেকে কোনো গান আসে বা অনুষ্ঠানে হোক বা রেকর্ডের মাধ্যমে হোক, সেই জায়গাটায় কিন্তু মানুষের প্রত্যাশা অনেক উপর দিকে, এবং সেই জায়গাটা আমার যথাযথভাবে আমারও ফুলফিল করতে হবে। এবং সেই প্রেশারটা আমি এনজয় করি, কারণ এটা আমাকেই আরও উন্নত শিল্পী হিসেবে একটা সুযোগ করে দেয়। কারণ ভালো না হলে মানুষ হয়তো খুব সহজেই বলবে যে ওনাদের সন্তান হিসেবে যেরকম চেয়েছিলাম সেরকম হয়তো পাইনি। তো সেই জায়গাটা আমাকে তো নিশ্চিত করতে হবে যে প্রত্যাশাটা যেন পূরণ হয়। আমাদের দেশে দুঃখজনক হলেও একটা সত্য বিষয় হচ্ছে যে একজন গুণী মানুষ যতই ভালো কাজ করে যান না কেন, শেষ পর্যন্ত দেখা যায় যে সেই গুণটাকে ধরে রাখবার এবং তার স্মৃতিকে ধরে রাখবার দায়িত্বটা সম্পূর্ণই চলে আসে পরিবারের ওপর। এটা আসলে হয়, এটা যদিও দুঃখজনক, কিন্তু তারপরেও সেটা করতে হয়, মনে রাখতে হয় পরিবারকেই। এই বিষয়টা কাটিয়ে উঠবার জন্য আপনার কাছে কি মনে হয় যে আসলে কি করা উচিত? খুব ভালো বলেছেন বিষয়টা, কিন্তু আসলেও ঠিক সেরকমই, যে পরিবারেরই সম্পূর্ণ দায়িত্ব, এবং যত অসুবিধাই থাক না কেন বাবা মাকে মানুষের কাছে স্মরণ করিয়ে রাখা, তুলে ধরা সম্পূর্ণ, এবং আয়োজনের দিক থেকে তাদের জিনিসগুলি সংরক্ষণ করা, এই সব দায়িত্বটা কিন্তু পরিবারের উপর পড়ে। আমরা বিদেশের দিক তাকালে দেখব যে প্রাতিষ্ঠানিকভাবে বড় বড় শিল্পীদের পিছনে কিন্তু অনেকেই তাদের স্মৃতি রক্ষার কাজে অনেকে এগিয়ে আসেন। তার মধ্যে রেকর্ড কোম্পানি রয়েছে, সরকার হোক, তাদের বাড়িটা সংরক্ষণ, তাদের জিনিসগুলি সংরক্ষণ, এগুলি পরবর্তীতে মিউজিয়ামের মতো হয়ে যায়। মিউজিয়াম ঠিকমতো সংরক্ষিত, মানুষ আসছে, এটা অর্গানাইজড ওয়েতে চলে। তো এই কাজটা আমরা নিজেদেরই করতে হচ্ছে, সংরক্ষণের দিক থেকে শুরু করে বাবা মা দুজনেরই জিনিস, গানের খাতা, হারমোনিয়াম, লেখা, বহু রেকর্ড, এইগুলি সংরক্ষণের কাজ আমাদেরই করতে হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা কিছু উদ্যোগ পরিবারের থেকে নেওয়া হয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়তে একটা ফিরোজা বেগম স্বর্ণপদক প্রতি বছর দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে,
2016 সাল থেকে। এবং প্রথমবার বোধহয় আমাদের দেশের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন পেয়েছেন। হ্যাঁ, এটার উদ্দেশ্যটাই হচ্ছে দেশের জুরিতে যারা থাকবেন, জুরি বোর্ডে, তাদের বিবেচনায় দেশের সবচেয়ে গুণী শিল্পীকে এই পদকটা দেওয়া হবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে প্রথমবারের মতো আমাদের খুব প্রিয় এবং শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনকে আমরা দিতে পেরেছি এই পদকটা। এবং সেটা শুধুমাত্র নজরুল সঙ্গীত শিল্পীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। শুধু নজরুল সঙ্গীতের শিল্পীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যে কাজ করছেন, নজরুল সঙ্গীতের অ্যালবাম করছেন এবং মা বাবার গান, সুর এবং স্বরলিপি সবকিছু সংরক্ষণ করছেন, এর বাইরেও আপনাদের প্রজন্মের কিংবা আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে নজরুল সঙ্গীতকে আরো বেশি পৌঁছানোর জন্য কোনো পরিকল্পনা নিয়েছেন কি? এটা প্রাতিষ্ঠানিকভাবে খুব বড় আকারে হয়তো করার এখনো সুযোগ সুবিধা হয়নি। তবে যে জিনিসটা খেয়াল করবেন যে আমরা করলে, আমাদের যেহেতু একটা ভক্ত শ্রোতা রয়েছে তৈরি, আমরা কিছু করলে সেটা শোনার আগ্রহ, খুব বড় ধরনের একটা আগ্রহ আমাদের ফ্যানদের মধ্যে, ভক্তদের মধ্যে থাকে। সুতরাং সেটাই কিন্তু একটা ভালো সুযোগ যে নজরুল সঙ্গীত যদি করি বা যখনই করব, আগামীতে করার ইচ্ছা আছে, ততবারই কিন্তু আমাদের শ্রোতা ভক্তরা আগ্রহ সহকারে শুনবে। যার কারণে এটার আশা করি এটার প্রচারটা আরেকটা প্রজন্মের কাছে উঠে আসবে নজরুলের গানগুলি। অবশ্যই। আপনি নিজে যে ধারার গান গাইতেন, ব্যান্ডের গান ছিলেন মাইলসের, একেবারে নজরুল সঙ্গীত থেকে একটু ভিন্ন বলা যায়, পুরোপুরি আমি বলতে সাহস পাচ্ছিলাম না। সেক্ষেত্রে আপনি কিন্তু আবারও ফিরে এসছেন, নজরুল সঙ্গীত গাইছেন। একেই কি বলা যায় যে শেকড়ের টান? শেকড়টা সবসময় শক্তিশালী ছিল। ছোটকাল থেকে যে পরিবেশে বড় হয়েছি, সেটা প্রভাব থাকবেই। প্রাতিষ্ঠানিকভাবে বসে না শিখলেও চলতে ফিরতে যে জিনিসটা কানে আসে, যা শুনি, যে জিনিস শুনে বড় হয়েছি, সেটা কিন্তু ভিতরে থেকে যাওয়াটা স্বাভাবিক। এবং তারপরে যখন নিজে যে ধারাতেই গান করি না কেন, এই জিনিস ভুলে যাওয়ার কথা না। এবং প্রাতিষ্ঠানিকভাবে একেবারেই যে কিছু শিখিনি তা না, কিছুটা সময় সুযোগ হয়েছিল নজরুল সঙ্গীত শেখার, আব্বার কাছে কিছু হালকা ক্লাসিক্যাল শেখার সুযোগ হয়েছিল, তবলা শেখার সুযোগ হয়েছিল। তো ছোটকাল থেকে কিন্তু করে এসেছি। এটা খুব স্বাভাবিক, যেহেতু ছোটকাল থেকে করে এসেছি, চর্চা করতেন তাদের কাছ থেকে তো শিখবেন। এবং সময় সময় টেলিভিশনে অনুষ্ঠান হতো, লাইভেও কিছু করেছি, কলকাতায় মার অনুষ্ঠানের সাথে, মার সাথে করেছি। টেলিভিশনে মাঝে মাঝে অনুষ্ঠান হতো, সেগুলোতে এই পুরনো আধুনিক গান অথবা নজরুল সঙ্গীত সময় সময় করতে হয়েছে। তাতে এই যে বিষয়ের সাথে কিন্তু টাচে ছিলাম সব সময়। পরবর্তীতে একটা নতুন ধারার জন্ম হলো বাংলা সঙ্গীতে, ব্যান্ড মিউজিক বলি বা বাংলা রক মিউজিক বলি। এটার সাথে কিন্তু আমাদের রোলটা একটা পায়োনিয়ারিং রোল প্লে করেছে। সুতরাং এটা একটা নতুন ধারার জন্ম দিয়েছে এবং সেখানে আমরা অত্যন্ত সার্থকতার সাথে বিচরণ করে এসছি, অনেক বছর ধরে করছি এখনো। তো এর পাশাপাশি যে দেশীয় আমাদের ট্র্যাডিশনাল মিউজিকের ধারা যেগুলি রয়েছে, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বলি বা আমাদের ফোক মিউজিক বলি, এগুলোর সাথে এগুলো নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। যদি সময় হয় নিশ্চয়ই করব। তবে আমার ঘরের গানের ভান্ডার যেহেতু বিশাল, পুরনো আধুনিক বলি বা নজরুল সঙ্গীতের কথা বলি, সেদিকেই আমার কাজ হবে বেশি। অনেকেই মনে করেন যে ব্যান্ড সঙ্গীত কিংবা একটু রক ধারার গান গাইলে হয়তো বা আমাদের যে দেশীয় সংস্কৃতি সেটাকে আসলে ভুলে যাওয়া হয়, কিন্তু এটা আসলে কিন্তু আপনার কথা শুনেই মনে হচ্ছে যে ধারণাটা একেবারেই অমূলক। আসলে এটা মোটেও ঠিক নয়। যে কথা আছে না, যে রাঁধতে জানে সে বাঁধতেও জানে। যদি সঠিকভাবে কেউ সঙ্গীত জগতে বিচরণ করে, বেসটা যদি ঠিক থাকে, এই জন্য বললাম সঠিকভাবে যদি বিচরণ করে এবং সচেতনতার সাথে করে এবং সহজ পথ না নিয়ে যদি সঙ্গীতের বিশাল ভুবনটাকে ঠিকমতো বোঝার চেষ্টা করে, তাহলে অনেক কিছুই করা সম্ভব এবং এটার মধ্যে কোনো কনফ্লিক্ট হবে না। কনফ্লিক্ট হওয়ার কথা না, চর্চার বিষয়, প্র্যাকটিস করার বিষয়। যদি এই ধারার সঙ্গীত আমাদের ট্র্যাডিশনাল মিউজিকের ধারাটা ভিন্ন
এবং এটার মধ্যে সময় দিতে হয়। হুট করে কিন্তু আমি একটার থেকে আরেকটা জাম্প করতে পারবো না। সুতরাং যখন এই অ্যালবামগুলি করেছি, কতদিন দেখিনি তোমায় বা মনে পড়ে আজ, এইটাতে কিন্তু 2 থেকে 3 মাস সম্পূর্ণভাবে এই গানগুলির মধ্যে ডুবে থাকতে হয়। তা না হলে জিনিসটা ভালোভাবে করা সম্ভব হবে না। তো আমি এই সূত্রে একটু জানিয়ে রাখি যে অ্যালবামগুলি কোথায় পাওয়া যায় বা যাবে। মনে পড়ে আজ যে নজরুলের অ্যালবামের কথা বলছি, এটা দেশের টেলিফোন অপারেটরদের যে প্ল্যাটফর্মগুলি সেগুলিতে পাওয়া যায়। আবার কিছু প্রাইভেট যে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলি রয়েছে সাচ এজ ইটিউনস এবং ফিউ আদার্স, এইগুলিতেও মনে পড়ে আজ অ্যালবামটা পাওয়া যাবে এবং কতদিন দেখিনি তোমায় অ্যালবামটা পাওয়া যায়। আর বিশ্বের ডিজিটাল প্ল্যাটফর্ম সব জায়গায়, আইটিউনস, অ্যামাজন ইত্যাদি সব জায়গাতে অ্যালবামগুলি পাওয়া যাচ্ছে। আমরা তো গানের কথা অনেক শুনলাম, এবার আপনার অভিনয়ের কথা একটু শুনতে চাচ্ছি যে আপনি তো অভিনয় করেছেন। অভিনয় তো শখের বশে একেবারেই, মানে অনেক দিন ধরে অনেক ধরনের অফার এসছে, আলোচনা হয়েছে, কথা হয়েছে, গল্প শুনেছি, বাট করা হয়নি। করার ইচ্ছা আমার কোনো সময় আসলে ছিল না সত্যিকার অর্থে। তো এবারে এমন একটা প্রস্তাব আসলো যেটার গল্পটা একটা মিউজিশিয়ানের গল্প এবং তার জীবনযাত্রা এবং গল্পের সাথে আমি হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবো এবং প্রচণ্ড চাপের মুখে এবং অনুরোধের, পরিচিত লোকদের অনুরোধের কারণে একটা আমি ইয়েস করলাম, একটা করে দেখলাম বিষয়টা কীরকম, মানে প্রেক্ষাপটটা কীরকম, বিষয়টা কেমন লাগলো। ভালো অভিজ্ঞতা। তবে আমরা গানের জগতে, আমি তো খুব ব্যস্ত, এই সময়টা হয়তো দিতে পারবো না আমি। কিন্তু তারপরও আমরা কখনো কি পেতে পারি আবারও? সময় বলে দেবে আসলে। খুব যদি মানিয়ে নিতে পারি সময় এবং নিজেকে গল্পের সাথে বা সময়ের দিক থেকে, তাহলে হয়তো করা হতে পারে আবার। তা না হলে অভিজ্ঞতা হলো একটা। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।